অনলাইন স্কুল ডোমকলে আমরা আজকে আবার ভৌতবিজ্ঞানের ক্লাসে হাজির হয়েছি। আমি নিবিড় কৃষ্ণ ঘোষ, প্রধান শিক্ষক, চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা নাম তোমরা জানো, জৈব যৌগ। একদম তোমাদের ভৌতবিজ্ঞান বইয়েতে শেষের চ্যাপ্টার হিসেবে এই চ্যাপ্টারটা রাখা হয়েছে, কিন্তু শেষ মানে যে গুরুত্বহীন তা কিন্তু নয়। তো আমরা তোমাদের যদি প্রশ্ন করি যে সকালবেলায় উঠে সারাদিন একদম সন্ধ্যে পর্যন্ত যে যে জিনিসগুলোর সঙ্গে তোমরা থাকো, যে যে জিনিসগুলো তোমরা ব্যবহার করো, তার 10টা বা 20টা জিনিসের একটা তালিকা তৈরি করো, তাহলে আমরা দেখব তোমাদের এই তালিকার মধ্যে কি কি জিনিস থাকতে পারে। তোমরা খাদ্যর মধ্যে কিছু কিছু খাদ্য তালিকা তৈরি করবে। খাদ্যের মধ্যে কি কি তালিকায় থাকবে? তোমাদের ভাত থাকতে পারে, ডাল থাকতে পারে, রুটি থাকতে পারে, মাছ থাকতে পারে, মাংস থাকতে পারে, ডিম থাকতে পারে, বাটার থাকতে পারে, মধু থাকতে পারে, চিনি থাকতে পারে, জল তো আছে। তাহলে এই যে জিনিসগুলো আমরা প্রতিদিন কিছু কিছু জিনিস তো আমরা এগুলো ব্যবহারই করি, তাহলে এই জিনিসগুলোর উৎস কি? এই জিনিসগুলোর উৎস হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা এই জিনিসগুলোর উৎস হিসেবে সত্যি দেখি হয় এগুলো উদ্ভিজ্জ উৎস কিংবা এগুলো প্রাণীজ উৎস। তো 1675 এই সময়ে বিজ্ঞানী নিকোলাস লিমেরি তিনি একটা ভাগ করেছিলেন এই জৈব যৌগগুলো। এই যে এই পদার্থগুলো, এগুলোকে আমরা বলবো জৈব যৌগ। আরো আছে ওষুধপত্র ইত্যাদি ইত্যাদি নানাবিধ জিনিস আছে। তো লিমেরি যে ভাগটা করেছিলেন কত সালে বললাম? 1675 খ্রিস্টাব্দে। যে আমরা এই যাবতীয় যা পদার্থ আমাদের চারিদিকে পাই, এগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব। এই 3 ভাগে ভাগ মানে কি? আমি একটু আগে বললাম যে উদ্ভিজ্জ, উদ্ভিজ্জ ভাগ। আর একটা ভাগ কি? প্রাণী থেকে পাই, যৌগ মানে উৎপন্ন হয় যা প্রাণীজ। আর একটা ভাগ খনিজ, খনি থেকে পাই। এই যে জলকে আমরা মাটির নিচ থেকে পাই, তাহলে জলকে আমরা খনিজ ভাগ করব। তাহলে পদার্থকে আমরা এরকম 3টে ভাগে ভাগ করার চেষ্টা লিমেরি করেছিলেন সেই 1675 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমি ইতিহাসের কথা যখন বলছি, 1675 খ্রিস্টাব্দে নিকোলাস লিমেরি, নামটা লিখে ফেলি, নিকোলাস লিমেরি। আমরা এর ছবি দেখবো একটু পরে, ছবিগুলো একসঙ্গে প্রায় দেখবো। এরপর আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করব, তোমরা কি কখনো বেগুন পোড়া খেয়েছো? নিশ্চয়ই খেয়েছো, অনেকেই খেয়েছো। কিংবা বাড়িতে কখনো দুধ গরম করতে গিয়ে দেখেছো দুধ পুড়ে গেলে কি হয়? তো বেগুন যারা পুড়িয়েছো আগুনে, তারা কখনো খেয়াল করেছো বেগুনের বাইরের কালো যে জায়গাটা, খোসাটা একদম পুড়ে গিয়ে কি দাঁড়ায়? কালো কালো কিসে পরিণত হয়? ভেবে দেখেছো এটা কি পরিণত হলো? বেগুনটা পড়লাম যখন কালো, কি পেলাম আমরা? কার্বন পেলাম, তাই না? আবার দুধ যখন খুব পুড়ে যায়, একদম পুড়ে ছারখার হয়ে গেল আগুনে, কেউ খেয়াল করেনি, দুধটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। আবার ধরো চিনি পুড়ে গেল, কি হয়ে যায়? কালো হয়ে যায়। ভাত পুড়ে গেল, কি হয়ে যায়? কালো হয়ে যায়। জল পুড়ে গিয়ে কি এটা হয়? জল পুড়ে গিয়ে কিছু হয়? বা ধরো অন্য একটা অজৈব পদার্থ, সেটা পুড়ে গেলে, লবণ পুড়ে গেলে কি এটা হয়? কালো হয়। তাহলে এইখানে একটা পার্থক্য আমরা কিন্তু নিজেদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে উদ্ভিদ বা প্রাণীজ থেকে পাওয়া এই যে দুধ বা মধু কিংবা চিনি, ভাত, এমনকি বেগুন পোড়ার ওপরের খোসাটাও যদি আমরা আগুনে খুব পোড়াই, তাহলে পুড়ে গিয়ে অবশেষ হিসেবে যেটা পড়ে থাকে সেটা হলো কালো কার্বন।
ঠিক এইরকম একটা পরীক্ষা করেছিলেন আন্তোনিও ল্যাভোইসিয়ের, অ্যানাটনি লরেট ডি ল্যাভোইসিয়ের। অ্যানাটনি লরেট ডি ল্যাভোইসিয়ের 1784 সালে অ্যানাটনি লরেন্স ডি ল্যাভোইসিয়া বলা হয় ফরাসি উচ্চারণে, LAVOISIER, ল্যাভোইসিয়া আর এর উচ্চারণ হয়। তো তিনি উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন উৎসগুলোকে গবেষণা করে ভেঙে দেখলেন এদের মধ্যে কার্বন আছে, এদের মধ্যে হাইড্রোজেন আছে, এদের মধ্যে নাইট্রোজেন আছে, এদের মধ্যে অক্সিজেন আছে, কোথাও কোথাও সালফার আছে। তাহলে ল্যাভোইসিয়ার তখন এই যে ভাগটা ছিল উদ্ভিদ আর প্রাণী, এই দুটো ভাগকে এক করে দিল। এই দুটো ভাগকে ল্যাভোইসিয়ার এক করে দিলেন, এইখান থেকে এই দুটো ভাগকে এক জায়গায় নিয়ে নিলেন। এই দুটো ভাগকে এক জায়গায় করে কি বললেন না জৈব পদার্থ। কি বললেন না জৈব পদার্থ। আর এইটাকে নামকরণের কি দাঁড়ালো অজৈব পদার্থ। অজৈব পদার্থ। আমি বার্জেলিয়াসের কথা বললে একটু আবেগপ্রবণ হয়ে যায়, এই কারণে যে বার্জেলিয়াস বলছি, ল্যাভোইসিয়ার সম্পর্কে তোমরা জানো, আগে পড়েছো নিচের ক্লাসগুলোতে, যে ল্যাভোইসিয়ারের মতো মেধাবী তাকে রসায়নবিদ্যার জনক বলা হয়। তিনি অক্সিজেন অনেক গ্যাস আবিষ্কার করেছেন, শুধু নয় বিজ্ঞানীকে সমাজের কাজে প্রয়োগের ক্ষেত্রে তার বিভিন্ন রকম অবদান ছিল। তিনি এমনিতে ফার্ম হাউসে শেয়ারে টাকা ইনভেস্ট করে সেখান থেকে একটা বড় অংশ রোজগার করতেন। কৃষি ফার্মের প্ল্যানিং এর ক্ষেত্রে তার একটা বড় কাজ ছিল। সিন নদীর জল পরিশোধন করে কি করে মানুষের পানীয় জলের ব্যবস্থা করা যায়, এরকম নানাবিধ রাস্তার স্ট্রিট লাইটের পরিকল্পনা, সবকিছুর সঙ্গে বিজ্ঞানী হিসেবে ল্যাভোইসিয়ার যেমন যুক্ত ছিলেন, সেরকম রসায়নবিদ্যার ক্ষেত্রে তার অবদান বিভিন্নভাবে অনস্বীকার্য ছিল। তো যাই হোক, 1791 ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। তারপর থেকে ল্যাভোইসিয়ারকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে এমন কিছু মিথ্যা মামলা করা হয়, যেগুলোতে বলা হলো যে তুমি তামাকে জল মিশিয়ে বিক্রি করেছো, দেশের আর্থিক ক্ষতি হয়েছে, এবং অন্যান্য আর্থিক বিষয় নিয়ে তার 21 জন সহযোগীকে মামলা করে শেষ পর্যন্ত গিলেটিনে হত্যা করা হয় 8 মে মাসে। তো ঘটনা হলো যে ফরাসি বিপ্লবের সময় ল্যাভোইসিয়ারকে গিলেটিনে হত্যা করা হয়েছিল, এটা তোমরা পড়েছো, জানো। আমি এই ল্যাভোইসিয়ার সম্পর্কে বলতে গেলে একটু আবেগপ্রবণ হয়ে যায়। তো গিলেটিনে হত্যা করার মাথাটাকে ছিন্ন করে দেওয়া। তো যাই হোক, ল্যাভোইসিয়ারের মৃত্যুদণ্ড রোধ করার জন্য একটা আবেদন করা হয়েছিল, যাতে গবেষণাগুলো তিনি চালিয়ে যেতে পারেন এবং বিজ্ঞানের প্রতি হবে ইত্যাদি। কিন্তু সেই সময়ে সে অন্ধ আবেগ কেউ শোনেনি, বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছিল। এমনকি তার স্ত্রীকেও মিথ্যা মামলাতে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই জায়গাটা যদি আমরা ভাবি, তাহলে সত্যি ল্যাভোইসিয়ার সম্পর্কে ল্যাগ্রাঞ্জে বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে ল্যাভোইসিয়ারের মতো একজন বিজ্ঞানীর মুন্ডচ্ছেদ করতে ইনস্ট্যান্ট হয়ে গেল বাই বিহেডেড, কিন্তু ওই রকম একটা মস্তিষ্ক 100 বছরেও কিন্তু বিজ্ঞান পায়নি। এই জায়গাটা, যাই হোক, বিজ্ঞান ল্যাভোইসিয়ারের ক্ষেত্রে আমি বলছিলাম। এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে আমরা দেখলাম যে কার্বন সবগুলো উপাদানের মধ্যেই আছে। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস, কত সাল বললাম, 1815, প্রায় 200 বছরের মধ্যে এই বার্জেলিয়াস
আমরা এদের সবার ছবি দেখব, একটু বলে নিই। বিজ্ঞানী বার্জেলিয়াস একটা তত্ত্ব দিলেন, সেই তত্ত্বটাকে আমরা বলি ভাইটাল থিওরি। ভাইটাল থিওরি মানে তিনি বললেন যে এগুলো সবই হলো উদ্ভিদের অংশ বা প্রাণীর অংশ, মানে জীবন আছে এদের মধ্যে, এবং এগুলো তৈরি হলে জৈব পদার্থগুলোকে তৈরি করতে গেলে এক ধরনের জীবনী শক্তি প্রয়োজন হয়, এবং এই জীবনী শক্তির সাহায্য ছাড়া কখনো জৈব পদার্থ তৈরি হতে পারে না। তো যাই হোক, তো এই বার্জেলিয়াস এর এই যে কথা, এই কথাটা উনি বললেন 1815 খ্রিস্টাব্দে। তার কিছুদিন পর 1828 সাল, এই সময়কালে 1828 এই সময়কালে বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, তোমরা ভোলারের নাম শুনেছো, ফ্রেডরিক ভোলার। তো ফ্রেডরিক ভোলার তিনি অ্যামোনিয়াম সালফাইড আর পটাশিয়াম সায়ানাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করলেন, এবং অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করলেন। তো কি না, একদম প্রথম বিক্রিয়াটা ছিল পটাশিয়াম সালফেট, এই পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড আর অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট মানে NH4 টুয়াইস SO4, তার সঙ্গে পটাশিয়াম সালফেট, এই পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড এটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করে। অ্যামোনিয়াম সায়ানাইড NH4 Cl, এবারে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত এসে কি তৈরি হবে, পটাশিয়াম সায়ানাইড তৈরি হবে, পটাশিয়াম সালফেট তৈরি হবে। সরি, তাহলে পটাশিয়াম সালফেট যখন তৈরি হবে তখন আমরা এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে কি পাই বলেছি, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে কি পাবো, এইটাকে আমরা বলি ইউরিয়া। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমরা কি পাই, এটা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তাহলে মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট যখন হয়, এবার অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে 2 দেব, তাহলে এই যে অ্যামোনিয়াম সায়ানাইডের এইটা ছিল বিনিময় বিক্রিয়া, আর এখানে হলো এখান থেকে পারমাণবিক পুনর্বিন্যাস হলো, পুনর্বিন্যাস হওয়ার পরে এই যে বিষয়টা হলো সেটাকে আমরা বলবো যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমরা পেলাম ইউরিয়া। এইখানে যে বিষয়টা আমার বলার, এর পরে বিজ্ঞানী কোলবে 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে তিনি আবার একটা গবেষণা করলেন। 1845 খ্রিস্টাব্দে আরেকটা গবেষণা করলেন, তিনি কার্বন আর হাইড্রোজেনকে নিয়ে উত্তপ্ত করলেন, তড়িৎক্ষরণ করলেন, দিয়ে অ্যাসিটিলিন তৈরি করলেন। কি তৈরি করলেন, অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনকে আবার সালফিউরিক অ্যাসিডের উপর দিয়ে পাঠালেন, দিয়ে অ্যাসিটালডিহাইড তৈরি হলো। এই অ্যাসিটালডিহাইডের থেকে আবার জারণ করলেন, জারণ করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন। তো আমি যে জায়গাটা বলছি যে কোলবে, বিজ্ঞানী কোলবে, কে ও এল বি ই, কোলবে, কে ও এল বি ই, কোলবে কার্বন আর হাইড্রোজেনকে উপাদান হিসেবে ব্যবহার করলেন। 1865 খ্রিস্টাব্দে 1865 খ্রিস্টাব্দে বার্থেলো, এখানে বার্থেলো এই কথার উচ্চারণ হবে, টি এর উচ্চারণ হয় না, কেমন? তাহলে বার্থেলো যেটা করলেন, কার্বন আর হাইড্রোজেনকে মিলিয়ে মিথেন গ্যাস তৈরি করলেন। এইখানে একটা জায়গা
সেটা হলো ফ্রেডরিক ভোলার। বিজ্ঞানের পথ অত সহজ নয়। বার্জেলিয়াস একটা কথা বলে দিয়ে গেলেন। কি কথা বলে দিয়ে গেলেন? ভাইটাল থিওরি, মানে জীবের অংশ আমরা তৈরি করতে পারি না, জীবের অংশ জীবই তৈরি করতে পারে। মানে ভাইটাল থিওরি এবং জৈব যৌগগুলো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়, এমন একটা ভাবনার প্রতিবন্ধকতা তৈরি করে দিয়ে গেলেন, যেটাকে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, জার্মান বিজ্ঞানী, তিনি ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলেন এবং অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তিনি উত্তপ্ত করলেন, ইউরিয়া তৈরি করলেন। অ্যামোনিয়াম সায়ানাইড মানে পটাশিয়াম সালফেটের সঙ্গে অ্যামোনিয়াম সালফেটের বিক্রিয়া করেন। পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম সায়ানাইড দুটোই হলো অজৈব পদার্থ। ফলে স্বাভাবিকভাবেই অজৈব পদার্থ থেকে ইউরিয়া আমাদের প্রস্রাবের অংশ হিসেবে থাকে, প্রাণীদের মূত্রের সঙ্গে থাকে। ইউরিয়া প্রাণীর থেকে পাওয়া যায় জৈব যৌগ, সেই জৈব যৌগটাকে তৈরি করল। এইটা ছিল একটা ব্রেক থ্রু বা একটা মানে যুগান্তকারী একটা আবিষ্কার, যেখান থেকে মানুষের মনে হলো যে না, গবেষণাগারে অজৈব পদার্থগুলো থেকেও জৈব যৌগ তৈরি করা যায়। এবং ভাইটাল থিওরিকে নস্যাৎ করলেন। করবে তারপর 1845 সালে অ্যাসিডিন তৈরি করলেন কার্বন হাইড্রোজেন থেকে, সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন এবং এরপর বাড়তে হলো। তো আমরা একটুখানি এদের ছবিগুলো চট করে একটু দেখে নিই এবং তাদের সম্পর্কে দু একটা কথা আগেই বলেছি, আমরা একটু চিনে নিই কিরকম ছিলেন তারা, তারপরে আবার আমি একটুখানি কথা বলবো। কিন্তু মুছে দিলে বোধহয় ছবিগুলো দেখতে সুবিধা হবে, তাই না? তাহলে মুছে দিই। তোমাদের এগুলো একদম শুরুর কথা আমি বলছি, কেননা আমরা যখন জৈব যৌগটা পড়ব, আমাদের একটুখানি বুঝে নিতে হবে যে বিষয়টা কিভাবে শুরু হয়েছে। সভ্যতার বিবর্তনের মতো বিজ্ঞানেরও একটা, প্রত্যেকটা বিষয়েরও একটা জায়গা থাকে, যে জায়গা থেকে আমরা সেই জায়গা শুরু ভাবনাটাকে যদি ধরতে না পারি তাহলে অসুবিধা হয়। কিভাবে এসেছে 1774 থেকে, আমি 75 থেকে বলেছি, এবং 1775 থেকে 1974 এসে আমি প্রায় 200 বছরের আমাদের এই জৈব যৌগের যে পথ, সেই পথ নিয়ে আজকে একটু ছোট্ট করে আলোচনা করব। তো যাই হোক, আমি প্রথমে ইতিহাসের জায়গাটা আলোচনা করছিলাম, সবটাই তো মুছে দিলাম। তো আমরা একটু ছবিগুলো দেখি চট করে। একদম প্রথমে আমরা লিমেরিক ছবিটা দেখি, আর ওটা নিভাতে হবে। নিকোলাস লিমেরি, তার ছবিটা আমরা একবার দেখে নিই। নিকোলাস লিমেরি, এইটা তিনি কি বলেছিলেন তোমাদের আগে বলেছি যে তিনটে ভাগ, উদ্ভিজ্জ, প্রাণীজ এবং অজৈব উৎস বা খনিজ উৎসের কথা বলেছিলেন। এবং তারপরে আমরা দেখব বার্জেলিয়াস, পরের ছবিটাই চলে যাব। বার্জেলিয়াস একটু বড় করে আর একটু বড় করে। এই যে আমরা দেখছি এটা বার্জেলিয়াসের ছবি। তোমাদের আগেই বললাম যে বার্জেলিয়াস ফরাসি, সরি এটা ল্যাভোসিয়ারের ছবি, বারবার ল্যাভোসিয়ারের ছবি, এটা বিজ্ঞানী ল্যাভোসিয়ারের ছবি। একটু আগে বলছিলাম যে তিনি কি করেছিলেন না, উদ্ভিদ এবং প্রাণী দুটোরই অংশকে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে এদের মধ্যে, সব উদ্ভিদের মধ্যেও এবং প্রাণীর মধ্যেও কার্বন থাকে এবং হাইড্রোজেন থাকে, এছাড়া অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এরকম বিভিন্ন পদার্থ থাকে। এবং এই জায়গাটা বলার পরে আমরা বার্জেলিয়াসের ছবিটা একটু দেখব। আগেই বলেছি যে ল্যাভোসিয়ারকে গিলেটিনে ফরাসি বিপ্লবের সময় হত্যা করা হয়েছিল। জ্যাকব বার্জেলিয়াস সুইডিশ ছিলেন। সুইডিশ মানে সুইডেনের লোক ছিলেন। তো এরপরে তিনি যেটা বলেছিলেন সেটা হলো ভাইটাল থিওরি। ভাইটাল থিওরি নিয়ে তোমাদের আলোচনা করেছি। তো যাই হোক, এইটা ছিল তার লাইফ স্প্যান, সেটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না। এরপরে চলে এসো, আমরা দেখব ভোলারের ছবি। জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, একটু বড় করা যাবে ছবিটা। জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, এবং তিনি একটা যুগান্তকারী আবিষ্কার করেছিলেন। ইউরিয়া আবিষ্কার করেছিলেন। পটাশিয়াম সায়ানাইড এবং অ্যামোনিয়াম সালফেট এই দুটো থেকে
সায়ানেট এবং অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম সায়ানেট, সায়ানাইড না, KCNO, সেইখান থেকে তিনি অ্যামোনিয়া তৈরি, ইউরিয়া তৈরি করেছিলেন, NH2CO, NH2 জৈব পদার্থ। ইউরিয়া আমাদের প্রাণীদেহে বা মূত্রের সঙ্গে পাই, ফলে একটি জৈব পদার্থ, এবং এই জৈব পদার্থকে তিনি বিশ্লেষণ করেছিলেন অজৈব উৎস থেকে, এবং সেই জায়গা থেকে বোলারের এই আবিষ্কার ছিল জৈব যৌগের ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক আবিষ্কার, এবং সেটা আমরা পেয়েছিলাম 1828 খ্রিস্টাব্দে। এরপরে আমরা একদম চলে আসব আর একজন বিজ্ঞানীর ছবি দিয়ে, এবং তার ছবিটা নিয়ে আমরা একটু তোমাদের আলোচনা করব। এনার সম্পর্কে আমরা আলোচনা করিনি এখন। কেন আলোচনা করিনি না, ইনি হলেন বিজ্ঞানী ভ্যান টফ। ইনি হলেন বিজ্ঞানী ভ্যান টফ, এবং লাভেল এবং ভ্যান টফ এরা দুজন মিলে কার্বন পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছিলেন। তো এই ছবিটা তোমরা দেখো, এবং ভ্যান টফ ছিলেন রসায়নবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। এইটা আর একটা বিষয় যে এই যে দেখছো তোমরা ছবি ভ্যান টফের কি সমীকরণ একটু বড় হলে তোমরা পড়বে। তো বিজ্ঞানী ভ্যান টফ সেই সব ওনার যে কার্বনের যে চতুস্তলকীয় মডেল সেই সম্পর্কে তিনি আমাদের ধারণা দিয়েছিলেন, যে কার্বন কিভাবে গঠিত হয়, কার্বনের চারটে যোজ্যতা কিভাবে থাকে। আমরা সেইগুলো নিয়ে আবার তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তার আগে আমরা একটু কার্বনের মডেলটা একটু দেখে নিই চট করে। এরপরে দেখো এই যে চতুস্তলকীয় মডেল কার্বনের তিনি বলেছিলেন, সেই কার্বনের এইটা এখানে আছে কার্বন, এবং তার যে বন্ধনী চারটে হাত থাকে, আমরা যেটাকে বলি হাত, সেই হাত দিয়ে আমাদের দুটো হাত, আমরা দুজনে দুটো জিনিস দুজনের সঙ্গে দুদিকে ধরতে পারি, তাই তো? তো কিন্তু কার্বনের চারটে হাত, এবং এই কার্বনের চারটে হাত কিভাবে চারটে দিকে থাকতে পারে সেই নিয়ে একটা ধারণা তিনি দিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা পেয়েছিলাম এই মডেলটা। এই মডেলটা আমাদের ভীষণভাবে কার্যকারী মডেল। আচ্ছা, এরপরে চলে এসো, আমরা চলে যাব এই যে এইটা আরেকটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, সেইটা নিয়ে একটুখানি কথা বলার পরে আমরা আবার তোমাদের আলোচনায় ফিরে যাব, দিয়ে আবার কতগুলো স্ট্রাকচার দেখাবো। এখানে দেখো মিথেনের কথা উনি বলেছেন। মিথেনে চারটে CH4, একদম শুরু লাভেল এবং ভ্যান টফের যে তত্ত্ব, সেই কথাটা যদি আমরা ভাবি, তাহলে আমরা এখানে দেখছি চতুস্তলক মানে কি। চতুস্তলক মানে এই যে চারটে কোণা আছে, 3 ডাইমেনশনাল একটা মডেল, টেট্রাহেড্রাল বলা হয় ইংরেজিতে। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর মাঝখানে কার্বন আছে। এদের মধ্যে একটা নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস আছে। কেন কি না, আমরা জানি যে সমযোজ্যতায় থাকে, এগুলো নিয়ে আলোচনা এক্ষুনি করবো, ছোট্ট করে করবো। হাইড্রোজেনের সঙ্গে কার্বন, আর এই যে এখানে একটা কোণ হয়, এই কোণটা আমরা জানি যে 109 ডিগ্রি 28 মিনিট। আর কিনা এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ধনী দূরত্ব থাকে, এই বন্ধনী দূরত্বটাকে আমরা দেখি 1.54 অ্যাংস্ট্রম। আবার বলছি কত, 1.54 অ্যাংস্ট্রম। তো যাই হোক, এই পর্যন্ত আলোচনাটা পর আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি, আবার কতগুলো স্ট্রাকচার দেখাবো। তার আগে আমি কতগুলো জিনিস তোমাদের বোর্ডে লিখবো। তার আগে যেটা বলবো সেটা হলো যে এইটা থাক, এরপরে তো আমরা যেটা বলছিলাম যে লাভেল এবং ভ্যান টফ কার্বন পরমাণুর একটা মডেল দিলেন, এবং সেইটা কবে দিলেন? 1874 খ্রিস্টাব্দে। আমরা শুরু করেছিলাম 1775। তাহলে প্রায় 200 বছরের একটা ইতিহাস আমরা প্রায় 10 মিনিটের মধ্যে তোমাদের আলোচনা করবার চেষ্টা করলাম। এই ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যে জায়গাটায় পেলাম যে কার্বন জৈব যৌগ সম্পর্কে একটা ধারণা পেলাম। তাহলে আমরা জৈব যৌগ কাকে বলবো? জৈব যৌগ মানে কি, কাকে বলবো জৈব যৌগ? তাহলে জৈব যৌগ হলো যে কার্বন এবং হাইড্রোজেন, তার সঙ্গে অক্সিজেন বা নাইট্রোজেন বা সালফার, মূলত সালফার ঘটিত যে যৌগ, সমযোজী যৌগ, তাদেরকে আমরা বলবো জৈব যৌগ। যার মধ্যে কার্বন থাকবে এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে,
কখনো কখনো সালফার, কখনো কখনো অক্সিজেন, কখনো কখনো নাইট্রোজেন থাকতে পারে, ফ্লুরিনও থাকতে পারে কখনো কখনো। তো যাই হোক, সেই যে জৈব যৌগ সেটাকে আমরা বলবো, যে সমযোজী যৌগ সেটাকে আমরা বলবো জৈব যৌগ। এবার এইটার চর্চা যেখানে হবে সেখানে আমরা বলবো জৈব রসায়ন, যে বিজ্ঞানের শাখায় আমরা এটাকে আলোচনা করব। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ভাবি, চিকিৎসা শাস্ত্রের কথা ভাবো, আমার আজকে কি মেডিসিন লাগবে, কম্পিউটারের মাধ্যমে বসে প্রোগ্রামিংয়ের মধ্যে কি ওষুধ তৈরি হবে সেটাও আমি তৈরি করে ফেলবো কম্পিউটার প্ল্যানিং এর মাধ্যমে। জৈব যৌগের এত ব্যবহার বিশদ এবং অনিবার্য যে আমরা অস্বীকার করতে পারি না। আবার ধরো পলিমার, যা কিছু পলিমার আমরা দেখতে পাই আমাদের এত ব্যবহার করি, কারণ ধাতুর ব্যবহার তো শেষ হয়ে আসছে, ফলে পলিমারের ব্যবহার নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। এবং এই অজস্র পলিমার সবই কিন্তু জৈব যৌগ থেকে আমাদের তৈরি হয়েছে। ফলে নানা শাখায় জৈব যৌগের কাজ আছে। আমরা কিভাবে এই পলিমারকে এখন পচাতে পারি, পচনযোগ্য পলিমার গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে আলোচনা তোমাদের ক্লাসে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা করব। তো আমি যে জায়গাটা বলছিলাম যে জৈব যৌগ এর চর্চা আমরা রসায়নবিদ্যায় করব, এবং এইখানে কার্বন নিয়ে এত যে কথা হচ্ছে, কেন ভাই কার্বন, কেন কার্বনের কি গুণ আছে যে কারণে জৈব যৌগ, আমরা রসায়নে দেখব যে প্রায় 3 কোটি জৈব যৌগের সন্ধান আমরা পেয়েছি যে তৈরি করা যায় ল্যাবরেটরিতে। কেন ভাই কার্বনের কি ধর্ম আছে যে কারণে আমরা বললাম যে কার্বনের মধ্যে কটা ইলেকট্রন আছে, কার্বনের ইলেকট্রন সংখ্যা কত, কার্বনের ইলেকট্রন সংখ্যা 6। তাহলে 6টা ইলেকট্রন মানে কে কক্ষে 2টো, এর কক্ষে 4টে ইলেকট্রন, তাহলে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকে তোমাদের। তাহলে এই 4টে ইলেকট্রন মানে কার্বনের আরো সমযোজ্যতার জন্য আরো 4টে ইলেকট্রন দরকার। 4টে ইলেকট্রন দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করে, এবং সেই জন্য 4টে হাত আমরা কার্বনের ক্ষেত্রে ভাবো। তাহলে এই 4টে হাত কার্বন কিভাবে যুক্ত হতে পারে না, এরকম ভাবে আরেকটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বনে যুক্ত হতে পারে, আবার এখানে একটা যুক্ত হতে পারে, আবার এরকম ভাবে একটা যুক্ত হতে পারে। তাহলে এই যে বা এরকম ভাবে যুক্ত হতে পারে, বা কার্বনের সঙ্গে শুধু কার্বন লম্বালম্বি ভাবে যুক্ত হতে পারে, বা কার্বনের সঙ্গে কার্বন ডাবল দ্বিবন্ধ করে যুক্ত হতে পারে, বা কার্বনের সঙ্গে কার্বন ত্রিবন্ধ করে যুক্ত হতে পারে, কার্বনের সঙ্গে কার্বন ত্রিবন্ধ করে যুক্ত হতে পারে। তাহলে এই যে কার্বনের সঙ্গে কার্বন নানা ভাবে যুক্ত হতে পারে, এই যে ক্ষমতা, এই যে বিশেষ ক্ষমতা, এই ক্ষমতাটাকে আমরা বলবো কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এই ক্ষমতাটাকে আমরা বলবো কার্বনের কি বলবো, ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন মানে কার্বনের ক্যাটিনেশন কাকে বলে? কার্বন যে যোজ্যতার সাহায্যে নিজেদের সঙ্গে এক বন্ধ, দ্বিবন্ধ বা ত্রিবন্ধ যোজ্যতার মাধ্যমে নিজেদের সঙ্গে বা অন্য কোনো যোজক পদার্থের সঙ্গে যুক্ত হতে পারে এবং পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে, এই বন্ধনীটাকে আমরা বলবো ক্যাটিনেশন। আমরা এখানে উদাহরণ হিসেবে এরকম ভাবে দেখালাম। তো আমরা এখানে হাইড্রোজেন গুলোকে লিখিনি, এইটা এই ক্যাটিনেশনের কিছু ছবি তোমরা দেখবে, এবং আমরা এর পাশাপাশি আরেকটা জায়গা আলোচনা করব, ছোট্ট করে আলোচনা করব, সেটা হলো যে এক বন্ধ পদার্থ আমরা জানি কি মিথেন। তাহলে এক বন্ধ যৌগ মানে কি জানি, মিথেন। মিথেনের সংকেত আমরা জানি কি, CH4। কি রকম গঠন, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, দিয়ে আমরা একটা সুষমিক, একটু আগেই যেটা দেখলে সুষম সমকোণী চতুস্তলক, সুষম সমকোণী চতুস্তলকের একটা স্ট্রাকচার আমরা পাই। এবং এইখানে আমাদের পাশাপাশি যদি ভাবি যে কার্বন হাইড্রোজেন কার্বন কোণ কত, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই কোণটার মান কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট। কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধনী সেটা কত হবে, 1.54 অ্যাংস্ট্রম, 1.54 অ্যাংস্ট্রম। এরপরে যদি তোমরা ইথেনের কথা ভাবো, এটাও সম্পৃক্ত জৈব যৌগ, কি বললাম, ইথেন।
তাহলে C6C2H6। তাহলে এখানে কি হবে? এখানে কার্বন থাকবে, এখানে এই হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, আবার এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এইখানে আরেকটা মজার বিষয় হলো এটাও কিন্তু এই যে এই বন্ধনীটা এইটা কিন্তু সুষম সমকোণী চতুষ্ফলক তৈরি করবে। আবার এইটাও সুষম সমকোণী চতুষ্ফলক তৈরি করবে। আমরা তোমাদের ছবিতে আবার দেখাবো। এবং মজার হলো যে এইখানে 1 পয়েন্ট এই ছবিটা তোমরা লিখে নাও। এই যে দেখছো দুটো কার্বনকে আমি দেখালাম। তাহলে এইখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখব একই রকম ভাবে 109 ডিগ্রি 28 মিনিট এই কোণটা হবে। আর কার্বন হাইড্রোজেনের যে এটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের এই অ্যাঙ্গেল এর দৈর্ঘ্যটা একই থাকবে। কার্বন আর হাইড্রোজেনের যে অ্যাঙ্গেল সেটা একই থাকবে। আর কার্বন যে দৈর্ঘ্য সেটা হলো 1.1 অ্যাংস্ট্রম। কার্বনের সঙ্গে কার্বনের সেটা হবে 1.11 অ্যাংস্ট্রম। এই দৈর্ঘ্যটা হবে 1.11 অ্যাংস্ট্রম। আর অ্যাঙ্গেলটা একই হবে, কার্বন হাইড্রোজেনের দূরত্বটা একই। তাহলে আরেকটা জায়গা হলো যে ইথিলিন, তাহলে ইথিলিনের সংকেত আমরা কি জানি? C2H4। তাহলে কি হবে? দ্বিবন্ধযুক্ত তৈরি হবে, এরকম একটা পাবো। এখানে একটা ডাবল বন্ড থাকবে, বাকিগুলোতে কারা থাকবে? না হাইড্রোজেন থাকবে। বাকিগুলোতে কারা থাকবে? না হাইড্রোজেন থাকবে। তাহলে এইখানে দুটো বন্ধনী পেয়েছি, তাই না? এগুলোতে কে আছে? হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন এই যে কোণটা, এখানে একটা কোণ তৈরি হবে, তাই না? কার্বনের সঙ্গে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন এই যে কোণটা, এই কোণটার পরিমাণ কত? 120 ডিগ্রি। এই দৈর্ঘ্যটা কত হবে? কার্বনের সঙ্গে হাইড্রোজেন এই দৈর্ঘ্যটা, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের এই দৈর্ঘ্যটা যদি আমরা ভাবি তাহলে আমরা দেখব 1.34 অ্যাংস্ট্রম। আর এইখানে কার্বনের সঙ্গে কার্বনের একটা দৈর্ঘ্য আছে, তাই না? কার্বনের সঙ্গে কার্বনের যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা পাবো 1.08। তাহলে এইটা ইথিলিন, এটা দন্ত না, সরি এই ভুলগুলো আমার মাঝে মাঝে হয়ে যায়। এটা হবে ইথিলিন। তাহলে আমরা ইথিলিনের সম্পর্কে একটু জানলাম। ইথিলিনের দ্বিবন্ধ আছে এবং কার্বনের ক্যাটিনেশনের মাধ্যমে এটা আমরা দেখলাম। আরেকটা পদার্থ সম্পর্কে একটু ছোট্ট করে ভাবি, সেটা হলো অ্যাসিটিলিন। এটা কালি দিন, সেটা হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে আমরা কি দেখব? অ্যাসিটিলিনের সংকেত কি? অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিন মানে C2H2, তাই না? তাহলে গঠনটা কি হবে? লেখাগুলো দেখা যাচ্ছে তো? নাহলে ক্লোজ করে দিতে হবে। তাহলে অ্যাসিটিলিনের যে গঠন আমরা দেখব, সেই গঠনটাই আমরা দেখব যে এখানে দেখো সরল রেখা তৈরি হয়ে গেছে। কার্বনের সঙ্গে হাইড্রোজেন কার্বনের কোণটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এখানে তিনটে বন্ডিং হচ্ছে, তিনটে ত্রিবন্ধ। তাহলে আমরা ত্রিবন্ধ এখানে পেলাম। আর কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ধনী পাবো, কার্বন হাইড্রোজেন মানে 1.0। এই যে দৈর্ঘ্যটা সেটা 1.06 অ্যাংস্ট্রম। কি বললাম? 1.06 অ্যাংস্ট্রম। আর কার্বনের সঙ্গে হাইড্রোজেনের এই দূরত্বটা কত হবে? 1.20 অ্যাংস্ট্রম। 1.20 অ্যাংস্ট্রম। একটু ভালো করে লিখতে হবে না?
এটা হলো 1.20 অ্যাংস্ট্রম। তার মানে এখানে লিখছি কার্বন আর হাইড্রোজেনের দূরত্ব 1.20 অ্যাংস্ট্রম। কার্বনের সঙ্গে কার্বনের দূরত্ব কত? 1.06 অ্যাংস্ট্রম। আর এই কোণটা লিখে দিয়েছি। আচ্ছা, এসো একটু ছবিগুলো দেখি। আমি তোমাদের 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার দেখানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এইটাতে আমরা ততটা ভালো করতে পারছি না। কেন কি? এটা ইথেনের জন্য করেছিলাম। এই যে স্ট্রাকচারটা দেখছো, তাহলে এইটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বন্ধনীর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই যে এখানে 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 থাকবে, প্রত্যেকটার নিজস্ব জ্যামিতিক সজ্জায় ইলেকট্রনগুলো তাদের ন্যূনতম বন্ধনীর ইলেকট্রনগুলো তাদের নিজেদের মধ্যেকার পারস্পরিক বিকর্ষণটা থাকবে বলে ন্যূনতম দূরত্ব, সর্বাধিক যে সম্ভাব্য দূরত্ব, সেই দূরত্বটা সেই জ্যামিতিক সজ্জাতে রক্ষা করবার চেষ্টা করবে। তাই ন্যূনতম দূরত্ব আমরা কার্বন টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা দেখলাম যে যে চারটে বন্ড আছে, এই চারটে বন্ড ন্যূনতম সর্বাধিক দূরত্ব, ন্যূনতম না, সম্ভাব্য সর্বাধিক দূরত্ব যে জ্যামিতিক সজ্জাতে ওরা রক্ষা করতে পারছিল সেটা 109 ডিগ্রি 28 মিনিট। এবং একই রকম ভাবে ইথিলের ক্ষেত্রে লিখেছি, ইথিলের ক্ষেত্রে লিখেছি 100, যে কোণটা কত ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি, কারণ তিনটে আছে সমানভাবে ভাগ দূরত্বে থাকলে কত হয়? 120 ডিগ্রি। 360 এর 103 দিয়ে ভাগ করলে কত হয়? 120। একই রকম ভাবে অ্যাসিটিলিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা দেখব যে এই সরলরৈখিক একদম উল্টো দিকে আছে। এইভাবে আমরা দেখব কি, কেন দেখব না, বন্ধনী ইলেকট্রনগুলোর নিজেদের মধ্যে বিকর্ষণ থাকবে, ফলে তারা কি চাইবে? সম্ভাব্য সর্বাধিক দূরত্বে পরস্পর থাকতে, যাতে বিকর্ষণটা ন্যূনতম হয়। তাহলে আমরা এসে অ্যাসিটিলিন পর্যন্ত দেখালাম এবং কার্বনের ক্যাটিনেশন ধর্ম পর্যন্ত আজকে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করলাম। এবারে আমরা একটু ছবিতে দেখে নিই যে কি রকম ভাবে আমরা দেখতে পারি। 3 ডাইমেনশনাল ছবিগুলো একটু স্লাইড হিসেবে একটু চটপট দেখে নিই, দিয়ে আমরা এই ক্লাসটা আজকে এখানে শেষ করব। চটপট, বেশিক্ষণ নয়, জাস্ট একটুখানি ছবিটা দেখি। নেক্সট স্লাইডটা একটু দেখি। আমরা একদম টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা থেকে দেখি যে এখানে দেখো যে জিওমেট্রিক্যালি আমরা দেখলাম টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং এটা আমরা মিথেনের স্ট্রাকচারটা দেখলাম। এখানে কার্বন আছে, কোণগুলো বলেছি 109 ডিগ্রি 28 মিনিট, আর এখান থেকে এই দূরত্বটা হলো 1.54 অ্যাংস্ট্রম। আবার মনে থেকে যাবে। নেক্সট, যে এইটা চলে এলো, তার আগে কিছু ছিল না, তার আগে হ্যাঁ, এই যে এটা দেখো যে এখানে আমি তোমাদের লিখেছিলাম যে ইথেন C6H6 বা CH3CH3 এইভাবে লেখা হয়েছে। তাহলে ইথেনের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো যে এখানে কার্বন, এখানে এই কার্বনটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করেছে। এই কার্বনটাকে নিয়ে ভালো করে দেখতে হবে। আমি এগুলো তোমাদের দেখাচ্ছি কারণ এই যে ধারণাগুলো পরিষ্কার না হলে পরবর্তীকালে জৈব যৌগ নিয়ে তোমাদের যেন কোনো ভয় বা ভীতি না থাকে। এইখানে দেখো কার্বনের সঙ্গে কার্বন এইটা মিলে একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করেছে, লাভেল ভ্যান্টভেল মডেলের মতো করে। আবার এখানে দেখো এই কার্বনটাকে নিয়ে আমরা দেখছি যে এখানে একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার করেছে। তাহলে ইথেনের ক্ষেত্রে আমরা দেখলাম, আর আগেও বলেছি আবারও বলছি যে 109 ডিগ্রি 28 মিনিট কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধনী, কার্বন কার্বন যে বন্ধনী, সেটা বলেছি যে এটা হবে 1.54 অ্যাংস্ট্রম, যেটা মিথেনের ক্ষেত্রে হয়েছিল। আর কার্বন কার্বন, এই যে কার্বন কার্বন, এই দূরত্বটা হবে 1.11 অ্যাংস্ট্রম। আবার বলছি 1.11 অ্যাংস্ট্রম কার্বন কার্বন দূরত্ব। নেক্সট স্লাইড। এইটা ইথিলিন, এই যে দেখছো এখানে একটা যেটা আমরা লিখেছিলাম। তাহলে এইটা কার্বন, এইটা কার্বন, আর এখান থেকে এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা, এটা 120 ডিগ্রি। কি সুন্দর ছবিতে তোমরা বুঝতে পারবে একটু সহজে, শুধু এই ডাবল বন্ডটা বুঝতে একটু সমস্যা হতে পারে। এইটা দেখো এখানে
এখানে এই কোণটা 100, এই হাইড্রোজেন, এই কার্বন, এই কোণটা হলো 120 ডিগ্রি। আর এখান থেকে এই দূরত্বটা এর আগে বলেছি 1 পয়েন্ট, এই কার্বন কার্বন দূরত্ব হলো 1.08 অ্যাংস্ট্রম, 1.08 অ্যাংস্ট্রম। আর এই যে দূরত্বটা এটা হলো 1.34 অ্যাংস্ট্রম, 1.34। কার্বন হাইড্রোজেনের যে দূরত্ব এটা লিখেওছি 1.34। নেক্সট স্লাইড। এখানে দেখো দ্বিবন্ধ আছে, এখানে কার্বন, এটা অ্যাসিটিলিন C2H2। তাহলে এই কার্বনের সঙ্গে এখানে তিনটে বন্ড আছে, দেখতে পাচ্ছ, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, আর এইদিকে একটা হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন, এই কার্বন এদের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। কোণ কত? 180 ডিগ্রি, মানে সরল কোণ, এটাও তাই। আর এখানে বন্ধনের দূরত্ব কি হবে? এই কার্বনের সঙ্গে কার্বনের বন্ধনের দূরত্ব 1.06 অ্যাংস্ট্রম, 1.06 অ্যাংস্ট্রম। আর হাইড্রোজেনের সঙ্গে 1.02 আর 1.20 অ্যাংস্ট্রম, হাইড্রোজেন আর কার্বনের দূরত্ব। তাহলে একটা জিনিস কি খেয়াল করলে, সেটা হলো ইথিলিনের ক্ষেত্রে বন্ড কত ছিল আর অ্যাসিটিনের ক্ষেত্রে বন্ড কত ছিল। এই বন্ডটা কিন্তু আরো কাছাকাছি চলে আসছে অ্যাসিটিনের ক্ষেত্রে, এই বন্ডটা কিন্তু কাছাকাছি চলে আসছে। ফলে এইটা আরেকটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়। এরপরে তোমাদের তিনটে পদ্ধতি সংকেত লেখার, সেটা নিয়ে 1 মিনিট একটুখানি বলবো, তারপরে আমি এই আলোচনাটা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এই ছবিটা একটু দেখে নাও, সেটা হলো এই যে ক্যাটিনেশনে বলেছিলাম স্ট্রেট চেন। এবার এখানে যদি আবার কার্বনের হাত লাগাই, হাতটা যে কোনো ভাবে থাকতে পারে, তাহলে এটাকে আমরা বলবো ব্রাঞ্চ চেন। আবার ধরো ক্লোজড চেন, কার্বনের সঙ্গে কার্বন মিলে এখানে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, এটা সাইক্লো 1 2 3 6টা সাইক্লোহেক্সেন করেছে, কোথাও কোথাও অ্যারোমেটিক হতে পারে। তাহলে ফুলারিন, এটা এইটা সাইক্লোহেক্সেন, তাহলে এখানে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এভাবে করেছে। এই যে হাতগুলো, এগুলোতে ধরে নিলাম এই হাইড্রোজেন আছে। তাহলে ক্যাটিনেশন ধর্মের একটা খুব সুন্দর ছবি তোমরা দেখলে, কিভাবে কার্বন আরেকটা কার্বনের সঙ্গে জৈব গঠন করতে পারে। সেই জন্যই কার্বনের সংখ্যা, জৈব যৌগের সংখ্যা এত বৃহৎ, এত ব্যাপক, প্রায় 3 কোটি। এবারে আমি তোমাদের বন্ড স্ট্রাকচারের বিষয়টা একটু বলবো। নেক্সট এইটা যেটা বলছিলাম তোমাদের, সেটা হলো আমরা এই সংকেতগুলো কিভাবে লিখি। কার্বনের সঙ্গে কার্বন একটা আছে, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে এরকম আরেকটা কার্বন আছে, তাহলে দ্বিবন্ধ হবে যখন এরকম ডট দিয়ে যদি আমরা বোঝাই, তাহলে এখানে একটা আছে, 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 ধরা যাক এগুলোতে আছে হাইড্রোজেন। তাহলে কটা হলো? তাহলে এখানে এই চারটে, তো তাহলে এই দুটো বাদ চলে যাবে, তাহলে এই দুটো বাদ চলে যাবে, তাহলে 4 আর 4 এ 8টা হয়ে গেল। এখানে হাইড্রোজেন আছে, তাহলে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে এই যে ডট স্ট্রাকচার আমরা এটাকে বলি, কি বলি? কার্বনের ডট স্ট্রাকচার। তাহলে এই কার্বনটার মোট ইলেকট্রন সংখ্যা কত হলো? 8টা। আবার এই কার্বনটার মোট ইলেকট্রন সংখ্যা কত হলো? 8টা। তাহলে এখানে এটা দুজনে ভাগ করছে, আবার এখানে দুটো আছে, এটা দুজনে ভাগ করছে। তাহলে এটাকে আমরা বলি ডট দিয়ে যৌগিক বোঝায়। আবার এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে বোঝাবো তোমরা দেখো, এইভাবে কার্বন ডবল বন্ড কার্বন, এটাকে কি বলবো? লাইন স্ট্রাকচার। এটাকে আমরা বলবো লাইন স্ট্রাকচার, মানে লাইন, এটাকে আমরা বলবো লাইন স্ট্রাকচার। তাহলে এইটা চারটে হাফ কার্বনের পূরণ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো লাইন স্ট্রাকচার। আর একটা বন্ড স্ট্রাকচার হিসেবে আমরা ভাবি। বন্ড স্ট্রাকচার হিসেবে ধরো আমি এইভাবে লিখলাম, আমি কার্বনও লিখলাম না, কিচ্ছু লিখলাম না। তাহলে আমার বন্ডের কি আছে? আমি তো ধরে আমি এই একটা লিখেছি মানে সব সিঙ্গেল বন্ড, বাকি কিছু লিখলাম না মানে কি? বাকি কিছু লিখলাম না মানে এখানে আরো বন্ড আছে এবং সেই বন্ডগুলো হাইড্রোজেন। তাহলে আমরা যখন এরকম ভাবে একটা স্ট্রাকচার লিখলাম, সেটাকে আমরা বন্ড স্ট্রাকচার বলবো। আবার এরকম লিখলাম, এরকম। তাহলে কটা হলো? 1 2 3 4টে। তাহলে এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, আর বাকিগুলোতে কি আছে? হাইড্রোজেন আছে, সেটা আমরা লিখি। তাহলে এখানে হাইড্রোজেন আছে, তাহলে এইখানে বিউটেন। আমরা আরেকটা জিনিস এখানে তোমাদের ছোট্ট করে একটু বলবো যে এই কার্বনগুলো কিন্তু সবাই একই সমতলে থাকবে না।
এই কেন থাকবে না, কারণ এরা তো সব স্ট্রাকচারালি টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করছে, যেমন ইথেনের ক্ষেত্রে দেখিয়েছিলাম। ফলে আমরা এই যে স্ট্রাকচারগুলো, এটা বোর্ড স্ট্রাকচার বলি আমরা। তো এরকম ভাবে বন্ড স্ট্রাকচার লেখাটা হলো আধুনিকতম কনসেপ্ট। ফলে আমরা হাইড্রোজেনও লিখবো না, কার্বনও লিখবো না, কিছু লিখবো না, শুধু এই যে এটা তোমরা দেখবে পরে বড় হয়ে জাস্ট এই এটা এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন আছে ধরে নিতে হবে। তাহলে একটা দুটো তিনটে কার্বন আছে, তার মানে এটা প্রোপেন স্ট্রাকচার। এখানে একটা, এখানে একটা, তাহলে একটা দুটো তিনটে চারটে। এখানে যদি ভাবি আমি একটা দুটো তিনটে চারটে, তাহলে এটা বিউটেনের স্ট্রাকচার। আর একটা নামিয়ে দিলাম, এখানে একটা প্রোপেন পেন্টেন স্ট্রাকচার। তাহলে এইটা, এই যে স্ট্রাকচারটি লেখার পদ্ধতি, সেটাকে আমরা বলবো বন্ড স্ট্রাকচার। কি বলবো? বন্ড স্ট্রাকচার। তাহলে আমরা একদম প্রায় 200 বছরের কার্বনের ইতিহাস থেকে শুরু করে কার্বনের এই যে বৈচিত্র্য, জীবজগতের এত বৈচিত্র্য এবং আমাদের এই যে বিচিত্র জৈব যৌগের ভান্ডার, যা আমাদের জীবিত রাখতে, জীবন ধারণে সাহায্য করছে, সেটা নিয়ে আলোচনা করলাম। কেন কি কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য মিথেন, ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের বন্ধনীগুলো নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করে আজকের এই ক্লাসটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, ঘরে থাকবে, সাবধানে থাকবে আর পড়াশোনা নিয়ে আনন্দে থাকবে। কেমন?